আজ শোকাবহ 15ই আগস্ট। 75-এর এই দিনে ঘাতকদের বুলেটে সপরিবারে কেড়ে নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। ছেদ পড়ে আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রক্রিয়ায়। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হয়েছিল, এখন হত্যা হলে বিচার চাওয়া যায়। জাতির পিতার শাহাদত বার্ষিকীর দোয়া মাহফিলে বললেন প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। খুনিদের রক্ষাকারীদের মুখে মানবাধিকারের কথা মানায় না, মন্তব্য ওবায়দুল কাদেরের। চট্টগ্রামের পাহাড়তলীতে বস্তিতে আগুন, শিশুসহ একই পরিবারের দুজনের মৃত্যু। রান্নার সময় চুলা থেকে আগুন ছড়িয়ে দুর্ঘটনা, ধারণা ফায়ার সার্ভিসে। সিনহা রাশেদ হত্যা মামলায় 7 আসামির রিমান্ড শুরু র্যাব কার্যালয়ে। পুলিশের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ। রাজধানী পল্টনে ডিবি পুলিশের অভিযান, 70 লাখ টাকার জাল নোট জব্দ, বিভিন্ন সরঞ্জাম সহ আটক 3 জন। চালের বাজারে অস্থিরতা কাটছে না, বন্যার প্রভাবে অস্বাভাবিক চড়া সবজি বাজার। নতুন করে দাম বেড়েছে চিনি এবং ভোজ্য তেলের। আমন্ত্রণ জানাচ্ছি এখনকার যমুনা নিউজে। আমি শামসুজ্জোহার। শুরুতেই জানাচ্ছিলাম শিরোনামগুলো। দর্শক, আপনারা ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন, কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করে নেবেন। যাচ্ছি পুরো খবরে। আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। 1975 সালের এই দিনে ঘাতকরা ধানমন্ডি 32 নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, নৃশংসভাবে হত্যা করে তার পরিবারের 16 জন সদস্য এবং ঘনিষ্ঠজনদের। এ সময় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধুর মৃত্যুতে ছেদ পড়ে আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রক্রিয়ায়। প্রতি বছরের মতো এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে যথাযথ মর্যাদা এবং শোকাবহ পরিবেশে পালিত হবে। তবে করোনার মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। এখন দেশে কোনো হত্যা হলে বিচার চাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচার হচ্ছেও। অথচ 75-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার পর খুনিদের বিচার না করে পুরস্কৃত করা হয়েছিল। সেই কালো অধ্যায়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজন হারিয়ে বিদেশে শরণার্থী হিসেবে থাকার কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়। শুক্রবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে 50,000 বার কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের 2870টি প্রতিষ্ঠানের 70,850 জন এতিম শিশু মোট 50,000 বার পবিত্র কুরআন শরীফ খতম করে। কুরআন খতম শেষে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আপনজনদের হারিয়েছি হঠাৎ একদিনে। দোয়া মাহফিলের আগে প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15ই আগস্ট সব হারিয়ে এতিম হয়েছেন তিনি, তাই সব সময় এতিমদের প্রকৃত অবস্থা অনুভব করেন তিনি। আমার আর রেহানার আমাদের 10 জন নাতিপুতি আছে এখন, আর আমাদের ছেলে মেয়ে 5 জন। আমরা প্রত্যেকের জন্মদিন এবং আমার যারা ভাই বোন আমি হারিয়েছি, কামাল, জামাল, রাসেল, তাদের জন্মদিন, আমার বাবার সব কিছুতে আমরা কিন্তু সবসময় এতিমখানায় যা পারি আমরা পাঠাই, খাদ্য পাঠাই, যা পারি। কারণ আমরা উপলব্ধি করি যে বাইরে কোনো বড় করে পার্টি করে তো লাভ নেই, আমরা যদি এতিমদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি সেটাই সব থেকে বড়। শেখ হাসিনা বলেন, পরিবার হারিয়ে বিদেশে রিফিউজি হয়ে থাকার কষ্ট কাউকে বলে বোঝানো সম্ভব নয়। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না, কারণ সেই অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ তাদেরকে
সমস্ত দায়মুক্ত দেওয়া হয়েছিল খুনিদেরকে, এবং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কার দেওয়া হয়েছিল। আয় আল্লাহ, 15 আগস্টের এই শোকের দিনে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে শুরু হয় দোয়া। আত্মার মাগফিরাত কামনা করা হয় 15 আগস্টের শহীদদের। সেই সাথে করোনা মহামারী কাটিয়ে দেশ যাতে এগিয়ে যেতে পারে সেই প্রার্থনাও করা হয় আল্লাহর দরবারে। আজকে বঙ্গবন্ধুকে হারিয়ে, পিতাকে হারিয়ে আমরা তোমার দরবারে হাজির হয়েছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে বাক স্বাধীনতা সহ মানুষের মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার খর্ব করে এমন সব আইন বাতিল করবে। এই আইন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, দেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের অধিকার হরণ প্রক্রিয়ারই একটা অংশ। যে সমস্ত আইন মানুষের অধিকারকে খর্ব করে, অবশ্যই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা সেগুলোকে অবশ্যই বাতিল করব। যারা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বাঁচাতে যারা ইনডেমনিটি দিয়েছিল তারাও আবার 2003 সালের 24 ফেব্রুয়ারি অপারেশন ক্লিন হার্টে যাদের হত্যা করা হয়েছিল তাদের বিচার বন্ধে ইনডেমনিটি দিয়েছিল, অথচ তারাই আজ মানবাধিকার আর হত্যার বিচারের কথা বলে। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সমর্থন করার নামান্তর, এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিনে জন্মদিন পালন অপরাধের শামিল। বলেন, শুধু কুশীলব নয়, যারা বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করেছে তাদেরও এই হত্যার দায় আছে। তাই কমিশন গঠন করে ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানানো উচিত। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম 15 আগস্টের ঘটনার পূর্ণাঙ্গ বিচার দাবি করেন। সেই সময়ে কার কি ভূমিকা ছিল সেটি তো আজকে অন্য ভূমিকার কারণে পাল্টে যেতে পারে না। আমরা যখন ইতিহাস দেখব 71, 75 যার যা ভূমিকা ছিল সেই ভূমিটাকে চিহ্নিত করতে হবে। আপনারা সহসা ঘোষণা দেন যে বেগম খালেদা জিয়া হঠাৎ করে যে 15 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ঘোষণা দিয়েছিলেন, এটি একটি মিথ্যা বানোয়াট ছিল, এই জন্য আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থী। চট্টগ্রামের পাহাড়তলীতে একটি বস্তিতে লাগা আগুনে পুড়ে নানি নাতির মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যে 7:15টার দিকে আজমনগর রোডে রেলের জায়গায় গড়ে ওঠা বস্তিতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায় তারা। পরে উদ্ধার করা হয় 1.5 বছরের শিশু রাশেদ এবং তার নানি আয়েশার মরদেহ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রান্নার সময় চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে অন্তত 12টি ঘর পুড়ে গেছে। একটা কলোনিতে 15-16টা করে রুম আছে, এই রুমগুলো একদম শেষ। এরপরে তো এখানে যা 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 জিনিসপত্র আছে কোনো জায়গায় কিছু বাইরে পারে। নিয়ন্ত্রণে আনার পরে আমরা যখন আগুন নির্বাপিত হয়, তারপরে যখন সার্চিং করার পরে আমরা 2টা লাশ পাই, একটা বাচ্চা এবং একজন মহিলা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে 4 পুলিশ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের দায়ের করা মামলার আসামি। বাকি 3 জন নুরুল আমিন, নিজামুদ্দিন এবং মোহাম্মদ আইয়াস পুলিশের মামলার আলোচিত সাক্ষী। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। সাক্ষীদের বাড়ি গিয়ে চাপ দেওয়ার পর এবার সিনহা রাশেদ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের হুমকি দেওয়ার অভিযোগ টেকনাফ পুলিশের বিরুদ্ধে। শামলাপুরে চেকপোস্টের ঘটনায় গণমাধ্যমে কথা বলার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাইজিদ ইসলাম পলিন। শামলাপুর চেকপোস্টের পাশেই বাইতুন্নুর জামে মসজিদ। মসজিদের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় চেকপোস্টের সব। সিনহা রাশেদ নিহতের দিনও ব্যতিক্রম হয়নি।
প্রত্যক্ষদর্শী হিসেবে ইমাম হাফিজ শহীদুল ইসলাম গণমাধ্যমে কথা বলার পরদিন তাকে হুমকি দিয়ে যান কয়েকজন। বলেছিল, আপনি কেন সাক্ষী দিচ্ছেন, আপনি কেন এটার মধ্যে জড়িত হচ্ছেন, এটা তো প্রশাসনিক ব্যাপার, আর হচ্ছে আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার এটা নিয়ে কিসের গিয়া এত কিছু, তা আপনি এরকম আর গিয়া করবেন না, গিয়া করলে আপনাকে এরকম করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় পুলিশের হুমকি পেয়ে মুয়াজ্জিন মোহাম্মদ আমিন এলাকা ছাড়া বলে জানান ইমাম। একজন গোয়েন্দা সংস্থা বলতেছে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে নিয়ে যাবে, সুতরাং আপনি যে কোনো প্রকারে চলে যান। তো ও নাকি এদিক থেকে চলে গিয়েছিল, একজন থেকে শুনছি যে এদিক থেকে কোনো পথে চলে গিয়েছিল, আরেকজন শুনছি যে ছাদের থেকে লাফ দিয়ে কি। ইমামের কথার সত্যতা জানতে মুয়াজ্জিনের বাড়ির পথে যমুনা নিউজ। বছরখানেক আগে এদেশে আসা রোহিঙ্গা আমিন শামলাপুরের পাশেই ঘর তুলে থাকেন। স্ত্রী জানালেন, ঈদের দুদিন পর থেকেই বাড়িতে নেই তিনি। গণমাধ্যমে কথা বলায় 3 বার তাদের বাড়িতে এসেছে পুলিশ। উনি বলতে যাচ্ছে যে ওনার হাজব্যান্ড যখন এখানে মেজর সিংকার বিষয় নিয়ে যখন সাক্ষী দেয়, তখন কুরবানের 2 দিন পরে ওনার হাজব্যান্ডকে ওনার হাজব্যান্ড এখান থেকে চলে যায় কেন, পুলিশে ধমকি দিছে। সিনহা রাশেদ নিহতের পর ঘটনাস্থল শামলাপুর লামার বাজার থেকে শুরু করে পুরো বাহারছড়া এলাকায় এখনও থমথমে। এর মধ্যে প্রত্যক্ষদর্শীদের বাড়িতে পুলিশের উপস্থিতিতে উদ্বেগে সবাই। 3 দিন আগেও এলাকার বাসিন্দা শওকত আলী, মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সিএনজি চালক কামালের বাড়ি যায় পুলিশ। এই 4 জনের বাড়িতে রাত 4টার দিকে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য এসে হুমকি দিয়ে যায় পুলিশ। ওখানে লেখা আছে সাইকেল কাউন্সিল 9টার সময় যাওয়ার, আমাদেরকে বলছে যে 7টার সময় পুলিশ বাড়িতে যাওয়ার, আমাদেরকে তো সাইকেল কাউন্সিল যাওয়ার কথা বলে না। গালাগালি করে নাই, খারাপ ব্যবহার এইরকম বলছে যে তুমি দড়ি নিয়ে যাব, এই গর্ব এইরকম বলছে যে। শামলাপুরের প্রতিটি বাড়িতে যান বাহারছড়ার এসআই অনুপ কুমার চাকমা। সাদা পোশাকে তার সাথে ছিলেন বেশ কয়েকজন সদস্য। সে বাহারছড়া তদন্ত কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি এসআই অনুপকে, ফোনও রিসিভ করেননি তিনি। সেই আলোচিত টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র বা পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়িটি সিনহা নিহতের আগ দিয়ে এটা মোটামুটি সবসময় খোলা থাকতো, জনসাধারণের প্রবেশও এখানে সচল ছিল। কিন্তু সেই সিনহা নিহতের পর এই দরজা সবসময় বন্ধ থাকে, এমনকি লোক প্রবেশের দরজাও বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী যারা সাক্ষ্য দিয়েছেন তাদের অভিযোগ, এই ফাঁড়ি থেকেই তাদের কাছ থেকে কিছুদিন আগে যাওয়া হয়েছিল হুমকি ধমকি দেওয়ার জন্য। সেটা নিয়ে বক্তব্য জানতে এখানে এসেছি আমরা, কিন্তু এখানে দেখা করছেন না কেউ, কথা বলছেন না কেউ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র, টেকনাফ। করোনা ভাইরাসে দেশে আরও 34 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2766 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনের নমুনা পরীক্ষা হয়েছে 12,856টি। সবশেষ হিসেবে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 3,591 জনে। মোট আক্রান্ত 2,71,881 জন। সবশেষ যে 34 জন মারা গেছেন তাদের 28 জনই পুরুষ। 24 ঘন্টায় সুস্থতার খবর পেয়েছেন 1,752 জন। মোট সুস্থ 1,56,623 জন। ক্ষণে ক্ষণে সিদ্ধান্তে বদল, সাংঘর্ষিক বক্তব্য, মন্ত্রণালয় অধিদপ্তরের কাদা ছোঁড়াছুড়িতে টালমাটাল স্বাস্থ্য খাত। ডিজি পরিবর্তনে আরও প্রকট সমন্বয়হীনতা। চলছে দুর্নীতি তদন্ত, ঘুরে ফিরে বহাল অভিযুক্ত কমিটির সদস্যরাই। বন্ধ নিয়মিত স্বাস্থ্য বুলেটিন, বাগড়া অনিয়মের বিরুদ্ধে অভিযানে। সব মিলিয়ে কি হচ্ছে স্বাস্থ্য খাতে, কেনই বা হচ্ছে? উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। করোনা সংক্রমণের শুরুতেই আলোচনায় স্বাস্থ্য খাত। সংক্রমণ মোকাবেলা আর সুচিকিৎসার দায়িত্ব নিয়ে ফ্রন্টলাইনে স্বাস্থ্য অধিদপ্তর। সরকার যত ব্যবস্থাই নিক না কেন, মন্ত্রী ডিজির বেফাস মন্তব্যে গোড়া থেকেই সমালোচনায় এ খাত। মাস গড়াতেই সামনে আসে মাস্ক, পিপি সহ চিকিৎসা সরঞ্জাম নিয়ে লুটপাট, সাগর চুরির অভিযোগ। ততদিনে পরীক্ষার নামে চলছিল রিজেন্ট জেকেজির প্রতারণা, জালিয়াতি। নামে বেনামে মেয়াদ ফুরনো লাইসেন্সে ও সব চলতেও দিয়েছে অধিদপ্তর। সবশেষ ব্যর্থতা, সংক্রমণ ঠেকাতে জোন ধরে লকডাউনের উদ্যোগ। সচিব পদে রদবদল, বিদায় নেন বিতর্কিত মহাপরিচালক আবুল কালাম আজাদ। নতুন ডিজি বা ভারপ্রাপ্ত ডিজি নিয়োগেও কাটেনি সংকট। দুর্নীতির দায় আমাদের সবার, আমরা সবাই এই দুর্নীতির অংশ। অনিয়ম ঠেকাতে করা হয়েছে টাস্ক ফোর্স। একই সঙ্গে বহাল অভিযোগ ওঠা আগের সব কমিটি, সঙ্গে সদস্যরাও। পাত্তা পায়নি জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ। কমিটি করেছে, কমিটি গুলো ঠিক কাজ করতে পারছে না, হঠাৎ করে তার উপর মাথায় একজন চাপাই দিল,
একজন অ্যাডিশনাল সেক্রেটারি। আমরা কমিটির সবাই একটু মানে কি বলবো আর কি হতোদ্যম হয়েছে আর কি, এইভাবে তো হয় না। সহযোগিতা মানে তো আর চাপায় দেওয়া না, কমিটি তো ভাঙা ঘরের মধ্যেই আছে, কাজ করবে। ঈদের 3 দিন আগে হোটেল ছাড়তে বলা হয় করোনার দায়িত্ব পালন শেষে আইসোলেশনে থাকা চিকিৎসকদের। একই সময় আরেক আদেশ, অনুমতি ছাড়া অভিযান নয় হাসপাতালে, বন্ধ করা হলো নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। গণমাধ্যমে কথা বলতেও অনীহা অধিদপ্তরের। একটা জাতীয় ডায়ালগ করত সকলকে ডেকে, যে আমরা কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় গ্যাপ আছে এবং সামনে আমাদের কি করা উচিত। আমরা সেটারও কোনো নজির দেখছি না, বরঞ্চ আমরা আরো সুবিশাল নিরাপত্তা দেখছি অধিদপ্তরে। আপনারা সব ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় যান, আমরাই সব করবো তা বলছি না, কিন্তু মাঝখানে এমন এমন কাজ করবেন না যাতে আমাদের কাজের অসুবিধা হয়, দেশের লোক এর ভোগান্তি বাড়ে। তারা ধরে নিচ্ছেন যে বোধহয় কোভিড শেষ হয়ে গেছে, এই সংক্রমণ আর দেশে নাই, সবাই ভালো হয়ে গেছে। নিয়োগের 17 দিন পর ভারপ্রাপ্ত করা হয় নতুন মহাপরিচালককে। 2 প্রজ্ঞাপনে একই স্মারক নম্বর, অথচ স্বাক্ষরকারী আলাদা দুজন। ধরেন যে বিষয়গুলো যে সমাধানের যে জায়গা, সে জায়গা তো আপনার যারা হ্যান্ডেল করতেছে, যারা এটা মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে, তাদের উপরে নির্ভর করছে। এটা আসলে স্বাস্থ্য মহাপরিচালকের উপরে খুব একটা নির্ভর করছে বলে আমি মনে করি। দুর্নীতির অভিযোগে দুদকের জেরার মুখে আগের মহাপরিচালক। সবশেষ অতিরিক্ত মহাপরিচালক পদে আনা হচ্ছে করোনার শুরুর দিককার চেনামুখ মির্জাদি সেব্রিনা ফ্লোরাকে। এত কিছুর মাঝে থেমে নেই সংক্রমণের গ্রাফ, লম্বা হচ্ছে মৃতদের তালিকা। শঙ্কার খবর, এই প্রশাসনকেই সামাল দিতে হবে করোনার পরের ধাক্কা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শোক দিবস এবং প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম মেডিকেলের কর্মবিরতি 60 ঘন্টার জন্য স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। এর আগে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় তারা। একই দাবিতে 4 ঘন্টা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে ছাত্রলীগের একাংশ। এতে ভোগান্তিতে পড়েন রোগী এবং স্বজনরা। ব্যাহত কোভিড রোগীদের চিকিৎসাও। ঘটনার শুরু আগের দিন বিকালে মেডিকেল কলেজ ছাত্রাবাসের ক্যান্টিনে কথা কাটাকাটির জের ধরে মারামারিতে আহত হন 5 জন ইন্টার্ন চিকিৎসক। সন্ধ্যায় মামলা করতে গেলে হামলা চালানো হয় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী আরও 2 জনের উপর। এরপরেই কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের একটি অংশও। এই দোষীদেরকে আইনের আওতায় এনে বিচার করা না হয়, তাহলে আমরা ভবিষ্যতে আর কঠোর অবস্থায় যেতে বাধ্য হব। কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। ব্যাহত হয় কোভিড চিকিৎসার কার্যক্রমও। সবাই ভোগান্তি যাচ্ছে, আমি আমার এই অবস্থায় মেয়েটাকে নিয়ে আমি হাঁটে হেঁটে যাচ্ছি, তাহলে আমার এটা কষ্ট না। তাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে যে এখানে গেট বন্ধ, রোগীরা বের হতে পারতেছে না, তার মধ্যে ভাইরাসের একটা আতঙ্ক। জানা গেছে দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শক্ত অবস্থান রয়েছে চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের। অভিযোগ রয়েছে সম্প্রতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা তাদের শক্তি জানান দিতে চাইলে মুখোমুখি অবস্থানে চলে যায় পক্ষ দুটি। অনেকের নিজস্ব স্বার্থসিদ্ধির একটা ব্যাপার আছে, যেগুলো হচ্ছে হীন স্বার্থ চরিতার্থ করার একটা উদ্দেশ্য তাদের মধ্যে দেখা যায়, এবং প্রতিশোধ পরায়ণ হয়েই তারা অনেকটুকু আমাদের এই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলাটা নষ্ট করার চেষ্টা করছে। তবে এ নিয়ে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষের নেতাকর্মীদের। সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। এবং আমাদের এই ইন্টারনেট থাকবে, তাদের সাথে বসে আমরা বিষয়টাকে একটা সমাধান করতে আমরা করবো আর কি। চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিও আবর্তিত হয় এই 2 গ্রুপ ঘিরে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফেসবুকে সমকামী যৌনতার ফাঁদ তৈরি করে প্রতারণার চক্র গড়ে উঠেছে রাজধানীতে। এক একটি চক্রে কাজ করছে 9-10 জন করে তরুণ। এক একজনের ভূমিকা এক এক রকম। সদস্যদের মাঝে সে অনুযায়ী ভাগ বাটোয়ারা হয় প্রতারণার অর্থ। ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন কেউ কেউ। এমন প্রতারণা থেকে রক্ষা পেতে অনলাইন ভিত্তিক যোগাযোগে সচেতনতার পরামর্শ পুলিশের। শাকিল হাসানের রিপোর্ট। উঠতি তরুণদের বেশ কয়েকটি চক্র গড়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এমনই একটি চক্র সক্রিয় মিরপুর 2 নম্বরে।
কম শিক্ষিত এসব তরুণ সমকামীর ছদ্মবেশে প্রতারণা করে। টার্গেট বিকৃত যৌনাকাঙ্ক্ষীরা। যোগাযোগের শুরুটা হয় ফেসবুকে। গল্পটা শোনা যাক চক্রের সদস্যদের মুখে। ফেক আইডি আমরা 4 জন মিলে চালাইতাম। ওই যে একটা ছোট বাচ্চার হাত, ওর ছবি দেওয়া হইতো। ওনারে নিয়ে আসতাম রিস্কে, পরে বাসায় আসতাম, পরে 1 থেকে 2 মিনিট পর তারা যাইতো। আয়সা দরজা নক করছে, আমি বলছি তুমি বসো, আমি দরজাটা খুলি। আমার সঙ্গে যারা থাকে এরাও জিজ্ঞাসা করে তোমার ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ ফেসবুক ফ্রেন্ড। টোটাল ডিটেলস পাওয়া যায় যে ওইখানে কথা হয়েছে তাদের সঙ্গে। তো প্রমাণ পাওয়ার পর তখন জিজ্ঞাসা করি বউ বাচ্চা আছে বাসায় বা আপনার বাবা মা আছে, তাদেরকে আমরা ডাকবো, জানাবো। তখন তো সে এমনি সম্মানের ভয়ে বলে যে না, তাইলে চাপানি খাওয়ার ব্যবস্থা করে। যে যেরকম ভূমিকা রাখে ভাগের টাকার অঙ্ক মেলে সে অনুপাতে। সবাই ভাগে ভাগে নিত। আমার ভাগে ওই যে 75,000 টাকা যেটা ছিল, আমাকে 9,000 টাকা দিছিল। ওখানে আমি 3,000 টাকা দিয়েছি। 500 থেকে 1,000 টাকা এটাই। আমি 5,500 টাকা পাইছি। সবার মাঝখানে ভাগ হয়েছে। বাড়িতে ডেকে ব্ল্যাকমেইলের পর ভুক্তভোগীর ভিডিও করে চক্রের সদস্যরা। আপনার গায়ে হাত দেওয়া হয়েছে? আপনার কোনো কিছু নেওয়া হয়েছে? না। তুমি নিজের থেকে নিজে অনুতপ্ত না? এই ভুল আর কখনো করবা না। খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। লোক লজ্জার ভয়ে এমন প্রতারণার কথা জানাতেও পারেন না অনেকে। তাই পুলিশের পরামর্শ সচেতন হওয়ার। ওরা আমাকে আটকে রাখলো, আমরা নাকি কোনো খারাপ কাজে বা কি কাজে এটা কি আসছেন, আপনি যদি যেতে চান তাহলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে যেতে হবে। এরা কিন্তু কেউ গে না বা সোডোমিস্ট না, কিন্তু তারা গে বা সোডোমিস্ট হিসেবে অভিনয় করে প্রস্তাব পাঠান ওই প্রান্তে মধ্যবয়সী যারা নৈতিকভাবে দেউলিয়া, যাদের বাসা বাড়িতে নিজেদের সন্তান স্ত্রী সবই আছে, তারপরও এদের সাথে মিলিত হওয়ার জন্য চেষ্টা চালান। তার দিকে ওরা পাকড়াও করে সর্বোচ্চ ছিনিয়ে নেন। সময়ের সাথে তরুণদের নতুন ধরনের অপরাধে জড়ানোর প্রবণতা বাড়ছে। তাই পুলিশি নজরদারির পাশাপাশি সন্তান সম্পর্কে খোঁজ রাখতে হবে অভিভাবকদেরও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 70 লাখ টাকার জাল নোট জব্দ, নোট তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সাথে সারা দেশে ছড়িয়ে থাকা চক্রটির অন্য সদস্যদের ধরতেও কাজ চলছে। কাজটা খুব একটা কঠিন নয়। ছাপাখানার একজন দক্ষ রঙের মিস্ত্রি জলছাপ সহ কাগজ প্রিন্টের উপযুক্ত করে দেন। আরেকজন কম্পিউটার অপারেটর অ্যাডোবি ফটোশপের মাধ্যমে দৈনিক তৈরি করতেন 70 লাখ টাকার জাল নোট। আর সারা দেশে ডিলারের কাছে সাপ্লাই দেন মালিক। 1 লাখ টাকার জাল নোট 8 থেকে 9,000 টাকায় বিক্রি করেন। কালি দেয়া, ল্যাপ দেয়া আর সুতা লাগায়া আরেকটা কালি দিয়ে আরেকটা কাগজ দেয়া পেস্টিং করে দিই। পেস্টিং করার পরে এটা প্রিন্টিং এর উপযুক্ত হয় আর কি। এখানে দৈনিক আপনার 5 লাখ জাল টাকা বাইর করা যায়। জড়ায় গেছে, এটা লোভের জন্য শাইন লোভ দেখাইছিল যে টাকা টুকা দিবে। অবৈধ এই কাজটি তারা করছেন কয়েক মাস ধরে। মানিক নামের এক কারবারির কাছে হাতে খড়ি তাদের। একটা পর্যায়ে তারা আইন আদালতের বিভিন্ন পর্যায়ে গিয়ে 2-4 বছর বা 6 মাস পরে ছাড়া পেয়ে যায়। সমস্যাটা হলো এদের ভিতরে কোনো সংশোধন নাই, এরা বারে সংশোধন নাই, এরা ঘুরে ফিরে একই কাজটা করে, কারণ এখানে তো অনেক লাভ। আটক 3 জন বলছে জাল টাকার কারবারি আছে কয়েক হাজার ব্যক্তি। নেটওয়ার্ক ছড়িয়ে আছে সারা দেশে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর মৃত্যুর ঘটনায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সচিব জয়নুল বারী। এদিকে ওই ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালক সহ 12 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন 14 কিশোরের দাবি 2 পক্ষের সংঘর্ষে নয়, কর্তৃপক্ষের পিটুনিতে মৃত্যু হয়েছে 3 জনের। ঘটনা অনুসন্ধানে 2 সদস্যের আরও একটি কমিটি করা হয়েছে। এদিকে এই ঘটনায় উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত রাব্বির বাবা রোকামিয়া। দেশের বিভিন্ন জেলায় অপরাধে জড়িত 280 কিশোরকে আদালতের নির্দেশনায় রাখা হয়েছে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে। বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ জানায় 2 গ্রুপের সংঘর্ষে মৃত্যু হয়েছে 3 জনের। তবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 14 কিশোর বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঘটনার সূত্রপাত 3 আগস্ট। ওই দিন মাথার চুল কাটা নিয়ে কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মী নূর ইসলামের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় কয়েকজন কিশোরের। আহতরা বলছে সে ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার 18 কিশোরকে ডেকে নেয় নূর ইসলাম। 6 ঘন্টা ধরে চলে নির্যাতন। তুইন, তারপরে চাইনিজ,
এরা মনে হয় গ্রিলের মধ্যে হাত দিয়ে ধরে আছে, আর ওরা পলাশ খালি সেই মারতেছে, একের পর একজন হেঁপে গেলে আরেকজন মারতেছে, আরেকজন হেঁপে গেলে আরেকজন মারতেছে, 4-5 জন খালি মারার জন্য আছে। মানে সেন্সার হয়ে যায়, তারপর আবার একটু সেন্সার আসলে শুনি যে কয় যে অগ হয় নাই আরো মার হয় নাই, এটা কিছু হয় নাই। একভাবে 13 জন মারা হয়ে যায়, আবার পরে আবার 13 জন আবার এভাবে শুরু করে। উন্নয়ন কর্তৃপক্ষের হেফাজতে হতাহতের ঘটনার তদন্ত দাবি করেছেন অভিভাবকরা। আমার সন্তান ভালো আছে না মন্দ আছে একটু দেখাইতে কইছি, এটা পাত্তাই দেয় না, এরা ঢুকতেও দেয় না, কথাও কয় না, কুকুরের মতো ব্যবহার করে। ধরেন আমার ছেলেটা এখন ভালো আছে নাকি আমরা তো সঠিক জানতে পারছি না। নিরাপত্তা থাকবে কি, অনিশ্চয়তা এখন জীবন নিয়ে। নির্যাতনের অভিযোগ নিয়ে কোনো কথা বলছে না উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে কেন্দ্রের সহকারী পরিচালক সহ 12 জনকে হেফাজতে নিয়েছে তারা। যারা ওই কর্মরত ছিল কালকে, তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো এই আহত যারা তাদের, তো তাদেরকে এখন আমরা যাচাই বাছাই করবো। এই ঘটনার সংবাদ প্রাপ্তি কিন্তু অনেক বিলম্ব হয়েছে। আপনারাও অনেক স্থানীয় সাংবাদিক হিসেবে আপনারা জানেন যে আপনারা সংবাদটা কিন্তু অনেক বিলম্বে পেয়েছেন। আপনার অ্যাডমিটেড ইনটু দ্য হাসপাতালে ভর্তির পরে তা হাসপাতাল অথরিটির মাধ্যমে জানা গেছে। এই ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তরের পরিচালককে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। করোনা মহামারী এবং বন্যার মাঝেও দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জানান, বাংলাদেশ এখন কারো সাহায্যের মুখাপেক্ষী নয়। জাতীয় প্রেসক্লাবে করোনা মহামারীর সময় চাকরি হারানো সংবাদকর্মীদের অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বলেন, বিদেশিদের সব অনুমান মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার মাথা উঁচু করে এগিয়ে চলেছে। ডিইউজে এদিন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ গণমাধ্যমের 100 সংবাদকর্মীকে প্রদান করে। সংগঠনটি আগামীতে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার কথা জানায়। বিদেশিদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আজকে সারা পৃথিবীকে জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়, বাংলাদেশ কোনো দেশের সাহায্যের উপরে নির্ভরশীল নয়। যারা বাংলাদেশকে সহজভাবে মেনে নিতে পারে নাই, তাদের জন্য বিরাট পরাজয়, বিরাট অপমান ছিল। পানি কমতে থাকায় উত্তর এবং মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কমেনি মানুষের ভোগান্তি। বানের জল ঢুকে অধিকাংশ নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় খাবার পানির সংকট কাটেনি। উপদ্রুত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। তার উপর আছে খাবার সংকট। কর্মহীন হওয়ায় বন্যা কবলিতরা এখনও তাকিয়ে সরকারি সহায়তার দিকে। এদিকে পানি জমে সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা সড়কে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা। অবর্ণনীয় কষ্টের মধ্যে দেখা দিয়েছে নদী ভাঙন। ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয় ছুটছে মানুষ। কিভাবে সামনের দিনগুলো চলবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। সপ্তাহখানেক ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট এবং ইরিয়া আটাশ। বন্যার কারণে নাগালের বাইরে সবজির বাজার, বিশেষ করে ধরাছোঁয়ার বাইরে কাঁচামরিচ। কারণ ছাড়াই নতুন করে বেড়েছে চিনি এবং ভোজ্য তেলের দাম। নানান রকমের মাছের দামও সাধারণ ক্রেতার নাগালের নেই। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 5 টাকা। কয়েকদিন ধরেই ক্রেতার ব্যয়কে উস্কে দিয়েছে চাল। নানা অজুহাতে 2 থেকে 3 ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। মিনিকেট এবং ইরিয়া আটাশ চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। নাজির সাহেল সহ অন্যান্য চালের দামও বাড়তির দিকে। মিল পর্যায় থেকে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। 28 আর মিনিকেটটা এই দুইটা চাল ঊর্ধ্বগতিতে আছে আর কি। বস্তায় পড়ায় আপনার 28 বাড়ছে 80 থেকে 100 টাকা। আগে নিতাম 51-52, এখন তো 54 রাখছে। হঠাৎ করেই বেড়েছে কয়েকটি মুদি পণ্যের দাম। বিশেষ করে চিনির দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। বাড়তির দিকে ভোজ্য তেলের দামও লিটার 1 টাকা করে বাড়ছে। আর চিনির দামও একটু বেশি, চিনির দাম প্রায় কেজিতে 3-4 টাকা বাড়ছে। বন্যার কারণে নাগালে নেই সবজির দাম। কারণ বাজারে রকম ভেদে প্রতি কেজি সবজি 40 টাকায় মিললেও শহরের অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। দাম বাড়াইতে বিভিন্ন দিক দিয়ে বন্যা, মাল নষ্ট হয়, মাল আসতেছে না, তারপরে গাড়ি ঘোড়াও এখন তো মানুষ অনেকে বেকার, যারা সাধারণ চাকরি করে বেকার, এদের জন্য তো আসলে সুবিধা তরকারি সস্তা হলে। সাধারণ ক্রেতার নাগালে নেই মাছের দাম। নানান পদের দেশি ছোট মাছের দাম সবচেয়ে বেশি। তবে
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খানিকটা কমেছে ইলিশ মাছের দাম। আগে যেটা 1.5 কেজি বা 1 কেজি 400 গ্রাম 1200 টাকা ছিল, এখন 1000 টাকা পাওয়া যায়। 600 টাকা হইলে 700 টাকা হইলে আমরা কেমনে কিনবো? আমরা সাধারণ মানুষের আয় রুজি কম, বিদায় আমরা তো অত দামে মাছ কিনতে পারবো না। বাড়তে থাকা ডিমের দাম এখন কিছুটা স্থির। প্রতি ডজনের জন্য গুনতে হচ্ছে 100 টাকা। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 5 টাকা। দাম কমেছে খাসির মাংসের, প্রতি কেজির জন্য দিতে হবে 600 টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনার ক্ষতি কাটিয়ে অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৈশ্বিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে বাংলাদেশের রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করেছে। করোনার আঘাতে প্রথম দিকে এই দুই খাতেই আয় কমে গিয়েছিল। ধীরে ধীরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হয়েছে, ফলে অচিরেই বাংলাদেশের সুফল ভোগ করবে। এতে আরও বলা হয়, অন্যান্য দেশের তুলনায় এই দেশের বৈশ্বিক ঋণের পরিমাণ কম, তাই বিদেশি সংস্থাগুলো ঝুঁকিমুক্তভাবে ঋণের প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে পারবে। তবে সবকিছু নির্ভর করবে বৈশ্বিক পরিস্থিতির উপর। করোনা পরবর্তী সময়ে অর্থনীতিতে চাঙ্গা ভাব ধরে রাখায় বেশ চ্যালেঞ্জের। এ ব্যাপারে নীতির সহায়তা দিচ্ছে সরকার। জিডিপির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নেওয়া হচ্ছে উদ্যোগ। মহামারীর মধ্যেও বিদায়ী অর্থ বছরের প্রবৃদ্ধি হার 5% ছাড়িয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। অর্থনীতিবিদরা বলছেন, এখন আত্মতুষ্টিতে থাকলে চলবে না, কাজের সুযোগ তৈরি করে দিতে হবে বিপুল সংখ্যক মানুষকে। স্বাস্থ্য সুরক্ষায় থাকতে হবে সমন্বিত উদ্যোগ। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অর্থনীতিতে জোরেশোরে ধাক্কা দিয়েছে করোনা। আইএমএফের আশঙ্কা ছিল দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক না হলেও 1.9% হবে। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে খুব একটা স্বস্তিদায়ক পূর্বাভাস দেয়নি উন্নয়ন সহযোগীরা। তবে বলা হয়েছিল, তুলনামূলক স্থিতিশীল হতে পারে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমেছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় পরিস্থিতি ভালো। বিবিএসের প্রাথমিক তথ্য বলছে, গেল অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির বড় অংশ এসেছে সেবা খাত থেকে। একই সাথে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2000 বেশি। গত বছরের 3 ভাগের 1 ভাগ 4 মাস আমরা কাজই করতে পারি, এবং এই 4 মাস ছিল সবচেয়ে শেষের 4 মাস, যখন আমাদের 80% বাস্তবায়ন হয়। সেই জায়গায় আমরা এই যে একটা অর্জন করেছি, আই এম হ্যাপি। তবে করোনা মহামারীর ধাক্কা এখনও শেষ হয়নি, তাই প্রবৃদ্ধির এ ধারা নিয়ে স্বস্তি প্রকাশের সুযোগ নেই। অর্থনীতিবিদরা বলছেন, কাজের সুযোগ হারিয়েছে বিপুল পরিমাণ কর্মশক্তি, আয় কমেছে অনেকের। তাই এখন থেকেই উদ্যোগী না হলে চলতি অর্থ বছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। এখন জিডিপির যে প্রাথমিক প্রাক্কলন আছে, এটা কত মাসের তথ্যের ভিত্তিতে করা হয়েছে সেইটা বোঝাটা খুব জরুরি। যদি এটা 8 বা 9 মাসের ডাটা নিয়ে করা হয়, তাহলে কিন্তু আমাদের যে বড় প্রভাবের সময়টা, সেই বড় প্রভাবের সময়টা এটার ভিতরে আসেনি। যারাও কর্মক্ষেত্রে এসেছে, তাদের ইনকামটাও কিন্তু আগের চাইতে অনেক কম। সেটা কর্মজীবীদের ক্ষেত্রেও হচ্ছে, যা চাকরিজীবীদের। মানুষের যে পকেটের যে অবস্থা, মানুষের যে সংখ্যা, সেগুলো কিন্তু কাটে নাই। করোনার ধাক্কা সামলে নিতে সমন্বিত কর্মপরিকল্পনা ও নীতি সহায়তার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আফরোজ রূপা, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা। সংগঠনের আবুধাবি শাখার সভাপতি মিজানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক সাইফুন নাহার জলি, আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিস বড়ুয়া, উপদেষ্টা আব্দুল মোতালিব, মিফতাউদ্দিন, আবুল কাশেম, তুহিন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসের মাটিতে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের রেমিটেন্সের যোগান বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ইতালিতে ন্যাশনাল কাপ অপারেটর কোর্স সম্পন্ন হয়েছে। ইতালির 20টি শহর থেকে 40 জন শিক্ষার্থী 3 দিন ব্যাপী এই কোর্সে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের ইতালির বিভিন্ন আইন সহ ব্যবসার জন্য প্রয়োজনীয় 56টি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সের উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে কোর্সের মেয়াদ বাড়ানো হবে। কোর্সের আয়োজক একে জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইতালির অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। এটি আয়োজনে সহযোগিতা করে লাইফ ইন ইতালি, রোম, টিএমএম ফিরেন্স এবং সিএনএন ভিসেন্স প্রতিষ্ঠান। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে পাওয়ার ব্যাপারে
আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি এ বিষয়ে কথা বলতে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কা সিরিজের মধ্যে শেষ হবে অলরাউন্ডার সাকিবকে দেয়া আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে সাকিবের ভাবনা জানতে চেয়েছেন পাপন। ক্রিকেটে ফিরতে আগামী মাস থেকেই অনুশীলন শুরু করবেন সাকিব। 28 অক্টোবর পর্যন্ত বিসিবির কোনো সুবিধা নেওয়া যাবে না বিধায় সাভারের বিকেএসপিতে নিজস্ব উদ্যোগে অনুশীলন করবেন তিনি। এদিকে সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। আগামী 29 অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টাইগার ওপেনের তামিম ইকবাল খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকের সিদ্ধান্তের উপরই তার খেলা নির্ভর করছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। কিছুদিন আগে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এখনও সবগুলো পরীক্ষার রিপোর্ট হাতে পাননি তামিম। রিপোর্টগুলো পাওয়ার পরই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীরও সেই রিপোর্টের অপেক্ষায় আছেন। লন্ডন থেকে দেশে ফিরে কিছুদিন সেলফ আইসোলেশনে ছিলেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকে একক অনুশীলন শুরু করবেন তিনি। এই ছিল এখনকার যমুনা নিউজে। যেতে যেতে আরেকবার মনে করে দিতে চাই, আপনারা ঘরে বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।